তারা কীভাবে কী আন্দোলন করছে বাংলার মানুষ জানে। পুরো রাজনৈতিক মোটিভেটেড বাম অতিবাম দ্বারা পরিচালিত একটা আন্দোলন। সাধুবাদ জানায় যে বিরোধী দলনেতা এরকম গঠনমূলক ভূমিকা পালন করছে। বর্ডারে আটকে রাখছে, যদি আলু পেঁয়াজ পচে যায় তাহলে যে একজন ভারতীয় লস হচ্ছে। এখানে যেখানে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে এবং মানে সেখানে সেখানে কিন্তু অবস্থা পাকিস্তানের মতো হবে। বাংলাদেশ শান্তিতে থাকলে সবচেয়ে সুবিধা যেই রাজ্যটা, তার নাম পশ্চিমবঙ্গ। দীর্ঘ বিরতির পরে আবারও পথে নামছে জুনিয়র ডক্টররা। আমরা দেখলাম যে গতকালই শিয়ালদা আদালতের বাইরে একটি ছোট্ট করে তাদের একটি মিছিল চলছিল। সেখানে তারা অনেক বক্তৃতা দিয়েছেন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং গতকালই আবার প্রেস মিট করে তারা জানালেন যে 6 তারিখে তারা স্বাস্থ্য ভবনে অভিযান করছেন। বিরূপাক্ষ এবং অভিজ্ঞদের তাদের বিরুদ্ধে কেন কোনো সেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাদের উপরে বারবার অভিযোগ হচ্ছে, এই বিষয় নিয়ে তাদের অভিযান রয়েছে। কি বলবে বিষয় নিয়ে? আসল ব্যাপার হলো মানে আবার টাকা তোলার দরকার পড়েছে। অনেক দিন তো অভয়ের নামে তার টাকা তোলা যাচ্ছে না, এবার টাকার একটু ফান্ডের শর্টফট হয়েছে বা অনেক কিছু করা যাচ্ছে না, টাকা তোলার দরকার জন্য এই তো এগুলো হচ্ছে। দোহের আমরা যখন মানে আমাদের সরকার যখন কার্নিভাল হচ্ছে দুর্গাপুজোর, তখন এটা দ্রোহের কার্নিভাল করেছে। তারপরে এখন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এরা বলছে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল করবে। এবার দেখবে দোহের বসে আঁকো প্রতিযোগিতা, দ্রোহের যেমন খুশি সাজো, দ্রোহের ফুচকা কম্পিটিশান, খাওয়া কম্পিটিশান, এইসব হবে। এগুলো করার জন্য ভেসে থাকতে হবে। ভেসে থাকলে রাজনৈতিকভাবে সুবিধা পাবে, ভেসে থাকলে এদের ছবি ওই কেউ কেউ যারা অ্যাক্টার তারা নতুন বিজ্ঞাপনে মুখ দেখাতে পারবে। এই ভেসে থাকলে টাকা উঠবে অভয়ের নামে, ফান্ডগুলো আসবে। এই ফান্ডগুলো সরকারের বিরুদ্ধে অরাজকতা করার জন্য ব্যবহার করা যাবে। আন্দোলন কিছুই নয়, কোনো দাবি নেই, অভয়ার বিচারের দাবি নেই, তিলোত্তমার বিচারের দাবি নেই, কিছুও নেই। কোথায় কে কার বিরুদ্ধে একটা অভিযোগ করছে, আচ্ছা বিরূপাক্ষ এদের আমি চিনিও না জানিও না, কিন্তু কথা হলো এদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, এরা প্রথমে একটা চ্যানেল দেখিয়ে দিল বিরূপাক্ষ নাকি মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে গেছে। প্রথম কথা, ওটা সর্বৈব মিথ্যে, ছিল না, আমি যতটা জানতে পেরেছি। আর যার আরেকজনের বিরুদ্ধে যে বলছে সে ইলেক্টেড মেম্বার, সে যদি, আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অটোনোমাস বডি, তাহলে যদি ইলেক্টেড মেম্বার হয়, তোমার বিরুদ্ধে যদি কমপ্লেন থাকে কারো বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে বা আমার বিরুদ্ধে কমপ্লেন আছে, তুমি তো, আমাদের দেশের আইন কি বলে, তুমি তো পুলিশের কাছে গিয়ে একটা আমার নামে কমপ্লেন করবে, তার এফআইআর হবে, সেটা নিয়ে তো তুমি কমপ্লেন করছো না, এফআইআর নেই, রাস্তায় দাঁড়িয়ে বলে দিচ্ছ যে এইটা এর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে বলে দিচ্ছ এরা 10 নম্বর পাওয়ার যোগ্য নয়। আর যখন বর্ধমান মেডিকেল কলেজের পরীক্ষায়, এই পিজিটিদের পরীক্ষায় যখন বলা হচ্ছে যে ভিডিও ক্যামেরা থাকবে, তখন বলছে যে না আমরা ক্যামেরা দিতে দেবো না। তাহলে কারা কীভাবে কী আন্দোলন করছে বাংলার মানুষ জানে। পুরো রাজনৈতিক মোটিভেটেড বাম অতিবাম দ্বারা পরিচালিত একটা আন্দোলন। মানুষের আবেগকে কিছুদিন ভুল বুঝিয়েছিল, মানুষ বুঝতে পেরেছে। এখন ওই 6-0 হওয়ার পরে এখন এদের তো আবার নামতে হবে, কিছু না কিছু করে নামতে হবে। পিছন থেকে দাদারা বলে দিচ্ছে, তাই দাদা দিদিরা বলে দিচ্ছে, দাদা দিদিদের দেখানোর পথে এরা এসব করছে। এদের কোনো রাজনৈতিক ভ্যালু নেই। 0 আবার ওই 6। খবরে থাকার প্রচেষ্টা কি? বললাম তো, খবরে থাকলে বিজ্ঞাপন পাবে, খবরে থাকলে কেউ সিনেমা পাবে, খবরে থাকলে কেউ তারপরে গিয়ে ডক্টর হয়ে যাওয়ার পরে হয়তো প্র্যাকটিস, মানে সরকারি হাসপাতালে গিয়ে ডিউটিটা করতে হবে না, এইখানে টিভিতে মুখ দেখাতে পারবে। খবরে থাকলে অভয়ের নামে টাকা তোলা যাবে, আবার টাকা তোলা যাবে, সাধারণ মানুষের টাকা, এখান থেকে ওখান থেকে, সরকার বিরোধী যারা সরকারকে ফেলতে চায় গণতান্ত্রিক উপায়ে, সেই অগণতান্ত্রিক উপায়ে যারা সরকারকে ফেলতে চায় তারা তো ফান্ড দেবে, এই ফান্ডগুলোকে কাজে লাগাবে। এই ফান্ড তোলার এখন দরকার পড়েছে, আবার টাকা তুলতে জন্য নামছে। আচ্ছা, আমরা বিধানসভায় দেখেছি বিরোধীদের ওয়াকআউট থেকে শুরু করে বিরোধীদের বিক্ষোভ সরকারের বিভিন্ন প্রস্তাবে, কিন্তু এবার বিধানসভায় আজকের চিত্রটা একটু অন্য দেখা যাচ্ছে। শাসক বিরোধী একসুর। কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছে রাজ্যের তরফ থেকে, সেই প্রস্তাবের সমর্থন দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি এটাও বলছেন যদি রাজ্যর পাশে কেন্দ্র এসে না দাঁড়ায় তিনি দাঁড়াবেন। সাধুবাদ জানাতে পারি, ওনার হয়তো বিলম্বিত বোধ হয়, ভালো লাগছে। বিরোধী দলের তো গঠনমূলক ভূমিকাই থাকা উচিত, সেখানে বিরোধী দলনেতা হিসাবে যদি গঠনমূলক ভূমিকা দেয়, আজকে যদি বিধানসভাকে সুস্থভাবে পরিচালনা করতে যেতে ভালো। আজকে পশ্চিমবঙ্গ থেকে যদি ইউরোপের, আজকে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে তুমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যে কটা মেট্রো সিটির মধ্যে সবচেয়ে মানে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ, মানে কলকাতা, সেখানে বিভিন্ন ধরনের শিল্পর সম্ভাবনা তৈরি হচ্ছে এই সরকার আসার পরে। তা যখন তৈরি হচ্ছে, সেখানে যদি ইউরোপের সাথে ডিরেক্ট ফ্লাইট থাকে, আমাকে কেন দিল্লি মুম্বাই ভায়া যেতে হবে?
তো সেইখানে আমাদের একটা আলাদা আমরা হাব তৈরি হচ্ছে বেঙ্গলে, এমন সারা বিশ্বের সমস্ত আমাদের এই আইটি সেক্টর 5-এ তুমি দেখতে পাবে যে বিভিন্ন বড় বড় কোম্পানি যারা শুধুমাত্র মানে অন্যান্য রাজ্যে ধরো ব্যাঙ্গালোরেই আছে তাদের হেড অফিস, সেই তারা প্রত্যেকে আজকে আমাদের সেক্টর 5-এ আলাদাভাবে নিজেদের অফিসগুলো করছে। তো এইগুলো তো আমাদের দিকে পজিটিভ সাইন। তো আমাদের তো মনে হয় যে ডিমান্ড আছে, ডিমান্ড থাকলে নিশ্চিতভাবে চালাতে এয়ারলাইন্স যে কোম্পানিগুলো আছে তারা নিশ্চিতভাবে চালাবে, আর কেন্দ্রের কাছে তো আমাদের দাবি রয়েছে। তো সাধুবাদ জানাই যে বিরোধী দলনেতা এরকম গঠনমূলক ভূমিকা পালন করছে। আচ্ছা, ইতিমধ্যে সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না, দিল্লির কাজে পাওয়া যায়, কারণ দিল্লির কাজে তিনি বেশি ব্যস্ত থাকেন, এমনটা অভিযোগ হচ্ছে। মহুয়া মৈত্রকে কেন্দ্র করে কৃষ্ণনগরে তিনি যে জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে তাকে সরানোর দাবিতে চিঠি লিখেছেন 6 বিধায়ক এবং টিএমসি সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দিয়েছেন। এটাই প্রশ্ন যে নদিয়ার তৃণমূল সংগঠনে কি এবার গৃহযুদ্ধ? হ্যাঁ, না এরকম না, দলের ইন্টারনাল ম্যাটার। তো দলের নিয়ম মেনে যদি বিধায়করা নেত্রীর কাছে চিঠি পাঠিয়ে থাকে দলনেত্রীর কাছে, তো সেখানে দলনেত্রী যেটা বিবেচনা করবে তো সেটা হবে। সেখানে নিয়ে আলাদাভাবে তো আমরা মিডিয়াতে কিছু বলতে পারি না। কারো কিছু ইচ্ছে আছে, কারো কিছু বক্তব্য আছে, সেই বক্তব্য গণতান্ত্রিক উপায়ে নেত্রীর কাছে তারা বলেছেন। এবার নেত্রী ডিসিশন নেবেন কোনটা ঠিক, দলের জন্য যেটা ভালো। আমার মনে হয় তার নিজস্ব এলাকার বক্তব্যগুলো তো দিল্লিতে তুলে ধরার জন্যই তো তাকে সাংসদ করা যায়। দিল্লিতে তো থাকবেই, সময় দেবেই। আর সংসদ ভবনে গিয়ে তো সরকার মানে মানে কেন্দ্রীয় সরকারের বিরোধী বক্তব্যগুলো তো মহুয়া মৈত্র তুলে ধরে, বারবার তুলে ধরেছে একের পর এক সময়। তো ঠিক আছে, দেখা যায়। এটা তো সাংগঠনিক বিষয়, দল একটা আলাদা বিষয়, দলের তো সাংগঠনিক বিষয় রদবদল হতেই থাকে। সেই রদবদলে নেত্রীর কাছে চিঠি দিয়েছেন, নেত্রী বিচার করবেন, এটাতে আলাদাভাবে বিতর্কের কোনো অবকাশ নেই। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ একদম অগ্নিগর্ভা পরিস্থিতিতে রয়েছে, কিন্তু যে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি ধীরে ধীরে আফগানিস্তানে পরিণত হচ্ছে? কারণ ইতিমধ্যে মহিলাদের ওপরে ফতোয়া জারি করা হয়েছে এবং বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকায় সেখানে বলা হয়েছে যে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ, কোনো মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে না, বা সে যদি কিনতে আসে তাহলে তাকে কোনো কিছু বেচা হবে না, মানে সে যদি মহিলা হয়ে থাকে। দেখো, প্রথম কথা হলো যে তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছো মহিলাদের সাথে কি করবে না করবে, বাংলাদেশ পররাষ্ট্র আমাদের দেশে ইন্টারনাল অ্যাফেয়ার্স এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সটাকে আলাদাভাবে বর্ণনা করা আছে। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে আমরা যে বক্তব্য দেবো, ধরো সাধারণ মানুষ যেই বক্তব্য দিই বাংলাদেশ নিয়ে ও পাকিস্তান নিয়ে, আজকে তুমি বাসে ট্রামে মানে তোমার এই বুমটা নিয়ে 100 জনকে জিজ্ঞাসা করবে পাকিস্তান সম্বন্ধে, তারা চাইবে এখনই পাকিস্তানকে আমরা গিয়ে আমাদের সেনাবাহিনী গিয়ে আক্রমণ করুক, দখল করে নিক, দরকার বলে পরমাণু বোমা মেরে দিক। কিন্তু ভারতবর্ষে যেই কেন্দ্রীয় সরকারে আসুক, সেটা কি সম্ভব? তাহলে সেটা তো সম্ভব নয়। তাই মানুষ আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কি বলছি সেটার কিন্তু সেইভাবে গুরুত্ব নেই। ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে রাজনৈতিক দলগুলো দেশের মধ্যে বা সাধারণ মানুষ বলছে, তার গুরুত্ব অপরিসীম। আজকে পশ্চিমবঙ্গের আমাদের সাথে তুমি যদি দেখো, বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র হলো, যদি বাংলাদেশে কিছু হয়, সংখ্যালঘুদের ওপরে যদি আক্রমণ হয়, তাহলে নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের ওপর সবচেয়ে বেশি চাপ পড়বে, আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয়। কিন্তু আজকে বাংলাদেশে কি হবে না হবে, আমাদের নেত্রী কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, পররাষ্ট্রনীতি, তাতে কেন্দ্রীয় সরকার যা বলবে তার পিছনে আমরা আছি। যে কোনো দেশের ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে যখন কেন্দ্রে সরকারে থাকবে তারা যা চেষ্টা করছে, সেখানেও তো আমাদের ইন্টেলিজেন্সই আছে, আমাদের আছে বা আমাদের যে সংস্থাগুলো আছে। তো যদি হয় তাহলে তো সেইটাও তো ঘাঁটিটা গাড়তে পারে যদি আছে পশ্চিমবঙ্গে, তাহলে তো পশ্চিমবঙ্গের জন্য আরও খারাপ, দেশের জন্য খারাপ। তাহলে কেন্দ্রীয় সরকার স্টেপগুলো তো নিতে হবে। আজকে ধরো বিজেপি নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য আজকে বর্ডার এরিয়াতে গিয়ে ধরো ওখানে গিয়ে পণ্যবাহী গাড়িগুলোকে আটকে দিচ্ছে। পণ্যবাহীগুলো যদি আজকে এক্সপোর্ট হবে কি না সেটা তো ঠিক করবে, অন্য দেশে যাবে কি না সেটা তো কেন্দ্রীয় সরকার ঠিক করবে। যারা এক্সপোর্ট করছে, আলু করুক, পেঁয়াজ করুক আর যাই করুক, সে তো ভারতীয়, তার তো আলুটা পাঠাচ্ছে, তার তো টাকাটা নষ্ট হচ্ছে। ওখানে যদি বর্ডারে আটকে রাখছে, যদি আলু পেঁয়াজ পচে যায়, তাহলে সে একজন ভারতীয় লস হচ্ছে, অর্থনৈতিকভাবে তার লস হচ্ছে। সে তো তারপরে ট্রান্সপোর্ট করে লরি করে পাঠাচ্ছে, সেটাও তো একটা খরচা, সমস্ত কিছুভাবে তো তার হিউজ লস হবে। তুমি সেই লসটাকে কেন করছো? তোমার যদি রাজনীতি করার না থাকে, এখানে তো আমাদের রাজনীতি করার কিছু নেই। আমরা তো বলছি তুমি বিজেপি গিয়ে দিল্লিতে গিয়ে লাফালাফি করুক, দিল্লিতে গিয়ে বলুক যে আমরা এক্সপোর্ট করতে দেবো না, বিদেশমন্ত্রীকে বলুক
আচ্ছা, এই যে বারবার বলছে যে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে দেবো না, পাশাপাশি ভিসা বন্ধ করে দেবো, কিন্তু দিল্লির সঙ্গে কোনো কথা সেভাবে হচ্ছে না। কোথায়? দিল্লি তো বিজেপি আর কেন্দ্রীয় না, আমি কোনো এইটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গে, তোমাকে বুঝতে হবে। বিজেপির সম্ভাবনা রয়েছে। না, যেতেই পারে। দেখো, আলোচনার টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয়। আলোচনায় যদি শুরু না হয় তাহলে তো একটা তো ডায়লগ ওপেন হতে হবে। সেই আলোচনা শুরু হচ্ছে। যদি আলোচনার টেবিলে বসে যদি কোনো কিছু সমাধান হয়, ভালো। কী কী পরিস্থিতি, আমাদের কী কী বক্তব্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া উচিত। আমরা তো বলছি যে যেগুলো ঠিক হচ্ছে না সেগুলো কেন্দ্রের মতো করে জানাক। আমরা তো চাইছি যে, আমরা তো বলেছি শান্তি সেনা পাঠানো হোক। তো যে যা বক্তব্য আছে, কেন্দ্র যা চাইছে, যেগুলো আমাদের দেশের পক্ষে সন্তোষজনক নয়, যেগুলো আমাদের দেশের পক্ষে ভালো নয়, ক্ষতিকারক, সেই ব্যাপারগুলো বাংলাদেশকে জানিয়ে দেওয়া হোক, কঠোরভাবে জানিয়ে দেওয়া হোক, যেভাবে খুশি জানিয়ে দেওয়া হোক। যেটা কেন্দ্রীয় সরকার যে ওয়েতে ভাববে যে এইটা বেস্ট ওয়েতে জানানো, সেটা জানাক। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব। যেমনটা আপনি বললেন যে শান্তি সেনা পাঠানো হোক, আমরা জানি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিধানসভায় এটি বলেছেন শান্তি সেনা পাঠানো হোক, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে কিছু মৌলবাদীরা। এবং প্রশ্ন এটাই যে কোনো দেশের অশান্তি পরিস্থিতি দেখে যদি সেখানে শান্তি কামনা করা হয়, তাহলে সেটা কি মুখ্যমন্ত্রীর জন্য অন্যায় হয়ে দাঁড়ালো? দেখুন, যেখানে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে এবং মানে এই সেখানে কিন্তু অবস্থা পাকিস্তানের মতো হবে। সেই দেশগুলোর অবস্থা, পাকিস্তানের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তো বাংলাদেশকে তো ভুলে গেলে চলবে না। বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ভারতবর্ষের অবদানটা বাংলাদেশ যদি ভুলে যায় চলবে না। আমাদের নেত্রী চায়, আমরাও চাই, আমাদের পাশের একটা দেশ, আমরা আমাদের বর্ডারটা শেয়ার করি বাংলাদেশের সাথে। তাহলে আমরাও চাই যে বাংলাদেশ শান্তিতে থাকুক। বাংলাদেশ শান্তিতে থাকলে সবচেয়ে সুবিধা যেই রাজ্যটা, তার নাম পশ্চিমবঙ্গ। আমাদের ওপরে অর্থনৈতিক চাপটাও কম পড়বে। আজকে বাংলাদেশে যদি সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয়, তাহলে আমাদের উপরে চাপ বাড়বে। এটার জন্য সায়েন্টিস্ট হতে হয় না। তাই আমাদের নেতৃত্ব বলবেই যে বাংলাদেশ শান্তি হোক, বাংলাদেশ শান্তি ফেরানোর জন্য যা ব্যবস্থা নেওয়ার বলবে। এরপরে ওখানে যদি মৌলবাদরা, দেখো, ধর্মের ব্যাপার নয়, সব জায়গায় সুস্থ মানসিকতার মানুষরাই না সংখ্যালঘু হয়ে যাচ্ছে। সে ভারতবর্ষে বলো আর তুমি বাংলাদেশে বলো, যেখানেই সুস্থ মানসিকতার মানুষগুলো আছে তারাই সংখ্যালঘু। ধর্মের বিচারে এখন সংখ্যাগুরু হচ্ছে না। ভারতবর্ষেও যারা সুস্থ কথাবার্তা, সুস্থ চিন্তাধারার কথা বলে তারাই সংখ্যালঘু। বাংলাদেশেও তাই হচ্ছে। প্রচুর ধরুন সংখ্যাগুরু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এই ধরনের ঘটনাকে সমর্থন করছে না, কিন্তু তারা সংখ্যালঘু। এই সংখ্যালঘুটাই হয়ে যাচ্ছে, যারা সঠিক কথা বলতে চাইছে তারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে। সেটা পাকিস্তানে হয়েছিল বলে পাকিস্তান এই পরিস্থিতিতে পৌঁছে গেছে। আমরা চাই না বাংলাদেশ সেই জায়গায় যাক। বাংলাদেশ শান্তিতে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক। বাংলাদেশ ভালো থাকার জন্য যা করার আমাদের রাজ্যের পক্ষে, আমাদের দেশের পক্ষে, আমরা তাই চাই করুক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।